This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. দিল্লিতে বলা যায় যে একেবারে থাম্বিং মেজরিটি 48টি আসন এবং 22টি আসনে আম আদমি পার্টি জয়লাভ করে প্রধান বিরোধী দলের মর্যাদা পেয়েছে এবং 27 বছর পর দিল্লিতে পট পরিবর্তন হয়েছে মানে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। অনেকেই যারা রয়েছেন, কয়েকজন প্রবীণ নেতা রয়েছেন, মুখ্যমন্ত্রীত্বের দাবিদার তার মধ্যে দু একজন রয়েছেন, বাকি সবই এমন একটা সময় থেকে তারা নেতৃত্বে এসেছেন যখন ভারতীয় জনতা পার্টি দিল্লি বিধানসভাতে তার কোনো উল্লেখযোগ্য জায়গা ছিল না। কিন্তু প্রকৃত অর্থে এবার একটা ডবল ইঞ্জিন সরকার যেটা দেখা যাবে, অর্থাৎ দিল্লির মসনদে একদিকে যেমন রয়েছে ভারতীয় জনতা পার্টি, অপরদিকে দিল্লির মসনদে, মানে আমি এই ক্ষেত্রে এবার বিধানসভার কথা বলছি, ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় এসেছে। কেন এই ভরাডুবি হলো আম আদমি পার্টির? আম আদমি পার্টির এই ভরাডুবির কারণের মধ্যে বেশ কিছু কারণ যেমন অবশ্যই রয়েছে। যখন গ্রেপ্তার হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তখন অনেকটাই বোঝা গেছিল যে একটা বড় অ্যান্টি ইনকাম্বেন্সি তার বিরুদ্ধে কাজ করছে। ফিরে আসার পর অতসী মার্লেনিকে তিনি মুখ্যমন্ত্রী কুর্সিতে বসান। অতসী মার্লেনি মুখ্যমন্ত্রী তো চালাচ্ছিলেন, নির্বাচন এলো, কিন্তু এই নির্বাচনে পরাজয় বরণ করলো এবং বলা যায় যে প্রায় সমস্ত সংবাদ মাধ্যমগুলোর যে পূর্বাভাস ছিল জনমত সমীক্ষায়, তাতে সেটাই কিন্তু অনেকটা মান্যতা পেল। কেন এমন হলো বা কেনই বা দীর্ঘদিন ধরে শূন্যের গেরো কাটাতে পারল না কংগ্রেস? কি পরিস্থিতি তৈরি হলো? ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি ধুলোয় মিশিয়ে গেল? এইসব প্রশ্নগুলো নতুন আকারে জন্ম দিয়েছে এবং তারা একটা একটা করে খোলসা করছেন প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সুপ্রিমো নরেন্দ্র মোদী। তিনি দিল্লিতে দীনদয়াল উপাধ্যায় মার্গে ভারতীয় জনতা পার্টির সদর দপ্তরে ভাষণ রাখছেন। নিত্য বছরে আমরা অনেকটা শুনলাম। আজকে এই মুহূর্তে প্যানেলে আমরা একটু কার্যকারণটা একটু বিশ্লেষণ করা দরকার, কারণ খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচনে এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো, কেন এরকমটা হলো এবং কেন বিপুল জয় পেল ভারতীয় জনতা পার্টি। আমাদের সঙ্গে শর্মিষ্ঠা ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র, তিনি রয়েছেন আবির শেঠ, আম আদমি পার্টির মুখপাত্র, তাকে স্বাগত জানাচ্ছি, এবং সুস্মিতা বিশ্বাস, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। তিনজনকেই স্বাগত জানিয়ে আমি প্রথমে আম আদমি পার্টির কাছ থেকেই জানতে চাইব, এই যে পরিস্থিতিটা তৈরি হলো, আম আদমি পার্টি যে আশা জাগিয়ে একদিন অরবিন্দ কেজরিওয়াল, মাফলার ম্যান, তিনি এসেছিলেন, তিনি যখন বিদায় নিচ্ছেন তখন তার ইয়েতে ইডি, সিবিআই, শীষমহল বা যমুনা বিতর্ক, এই সমস্ত কিছুগুলো থেকে গেল। স্বয়ং আন্না হাজারে যেটা বলেছেন, এক কথায় বলা যায় যে লোভী, এই কথাগুলো বলছেন। তার রাজনৈতিক গুরু নন, কিন্তু তাকে গোটা ভারতবর্ষে যে আন্দোলনের মাধ্যমে দুর্নীতি বিরোধী বা সামাজিক একটা আন্দোলনের মাধ্যমে রাজনীতির উত্তরণ হলো, তার রাজনৈতিক সমাপতন হলো খুব এইরকমভাবে। এটা কারণ কি হলো, কেন? দেখুন, প্রথমত হচ্ছে এখানে একটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে একটা ইংরেজিতে ওয়ার্ড আছে স্মিয়ার ক্যাম্পেনিং। এই স্মিয়ার ক্যাম্পেনিং কনস্ট্যান্টলি করা হয় এবং স্মিয়ার ক্যাম্পেনিং বলতে একটা ভালো, যার একটা জনপ্রিয়তা রয়েছে, যার মানুষের কাছে একটা খুব ভালো জনমত রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে তার নামে হাজার রকম কুৎসা ছড়িয়ে দেওয়া হয় এবং কনস্ট্যান্ট বেসিসে একটা মানে একটা মিথ্যেকে যদি হাজারবার বলা হয়, আমরা হিটলার পলিসি জানি, হাজারবার যদি একটা মিথ্যেকে বলা হয় সেটা সত্যি বলে প্রমাণিত হয়। এই ধরনের একটা পারসেপশন তৈরি করে বিজেপি প্রথম থেকে প্রত্যেকটা নেতৃত্বের, আমাদের উচ্চ নেতৃত্বদের মানে গ্রেপ্তার করে তাদেরকে জেলে রেখেছিল এবং সেখান থেকে একটা ভীষণভাবে এফেক্ট স্মিয়ার ক্যাম্পেনিংয়ের মাধ্যমে বিজেপি হয়তো তৈরি করতে পেরেছে। তো ব্যাপারটা হচ্ছে যে যমুনার কথা যেটা আপনি বলছিলেন, দেখুন আমাদের তো বুকের মানে পাটা আছে। আমরা যখন দিল্লির ঘরে ঘরে গিয়ে ক্যাম্পেনিং করেছি, আমরা কি কাজটা করতে পারিনি দিল্লির মানুষের জন্য, আমরা কিন্তু সেটাও বলেছি মানুষকে যে আমরা এই কাজটা এতদিন থেকে এতদিনের মধ্যে করবো বলেছিলাম, কিন্তু আমরা এইটা এত পার্সেন্ট করেছি, আমরা এত পার্সেন্ট করতে পারিনি, আমরা 2 থেকে 3 বছরের মধ্যে করে দেবো। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখা গেল যে বিজেপির প্রার্থীদেরকে 1100 টাকা করে বিলোতে দেখা গেল, কেউ কম্বল বিতরণ করলো, কেউ জামা কাপড় বিতরণ করলো এবং পরবর্তীকালে একটা জিনিস
একটা জিনিস বলা হলো যে সেটা নাকি এনজিওর তরফ থেকে করা হচ্ছে, এবং আমরা একটা জিনিস জানতে পারলাম পরবর্তীকালে সেই এনজিওর পোস্টারে নরেন্দ্র মোদীর ছবি ছিল। ভাই এনজিওর পোস্টারে যখন নরেন্দ্র মোদীর ছবি ছিল, ওটা কি ধরনের এনজিও যেটা ভোটের মধ্যে ভোটের একটা মানে একটা সময়সীমার মধ্যে সেই একটা ডোনেশন চালানো হচ্ছে? তাহলে কি এটা কোনো রকমভাবে মানে মানে ভোট জেতার জন্য কি কোনো রকম ডুপ্লিসিটি করা নয়? আমরা কি এটাকে ডুপ্লিসিটি বলতে পারি না? সেই জায়গা থেকে আমরা এরকমও দেখেছি, এরকম তথ্য আমাদের কাছে উঠে এসেছে, যেটা অরবিন্দ কেজরিওয়ালজি প্রেস কনফারেন্স করে বলেছেন যে বিভিন্ন লোককে ঢুকিয়ে ফেক ভোটার তৈরি করার একটা পরিকল্পনা চালানো হয়েছে। তো এই জায়গা থেকে এই সমস্ত জিনিস থেকে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে অরবিন্দ কেজরিওয়াল, আমাদের আম আদমি পার্টি, আমরা চেষ্টা করেছি শেষ পর্যন্ত আমরা একটা সঠিক পরিকল্পনার মাধ্যমে এত কিছু ঘটার পরেও আমাদের পার্টি স্ট্রিক্ট রেখে নেতৃত্বদের গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও আমাদের পার্টি কিন্তু সঠিক ছিল এবং পার্টি ভেঙে যায়নি। সেই জায়গা থেকে আমরা আমাদের 100% মানে পার্টি আগামী দিনে ভেঙে যাবে এই নিশ্চয়তা কি আছে? কারণ অনেকেই এখন কিন্তু অন্য সুরে গায়ে একটা ইন্টারভিউ দেখছিলাম সকালবেলায়, অতসী মার্লেনিকে প্রশ্ন করা হচ্ছে, উনি বললেন যে আমি নিশ্চিত তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। একজন সিটিং মুখ্যমন্ত্রী বলছেন তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এই যে আপনি বললেন যে ডিসইনফরমেশন, একজন ক্যারিশম্যাটিক লিডার হিসাবে তাকে তো মনে করা হয়েছিল এবং তিনি সেটা দেখেছেন, কিন্তু একজন ক্যারিশম্যাটিক লিডারের কাছে এই ধরনের ক্যাম্পেইন, 1100 টাকা দেওয়া, এগুলো কি খুব একটা ম্যাটার করে? আপনার পার্টির ভেতরে কি ঠিকঠাক চলছিল সবকিছু? আমি বলছি আপনাকে, সেটা হচ্ছে যে একটা আমাকে রাজনৈতিক দল দেখাতে পারবেন যেখানে সমস্ত উচ্চ নেতৃত্ব গ্রেপ্তার হয়ে যাওয়ার পরেও সেই পার্টিটা টিকে আছে? এরকম কোন দলের হতে পারে না যে যেখানে না সেখানে জিতে এসেছেন। এই ছোট্ট রাজ্য বিজেপি তাকেও জেলে পুড়েছিল, মানে বিজেপি পড়েনি না, সেখানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সেখানে সমস্ত উচ্চ নেতৃত্বদের গ্রেপ্তার করা হয়নি। এখানে একের পর এক উচ্চ নেতৃত্বদের গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং তারপরেও কিন্তু পার্টি ভেঙে পড়েনি। তারপরেও আমরা এতটা জোরের সাথে আমরা বলেছি কংগ্রেসের সঙ্গে জোট না করে এককভাবে কেন করতে, এটাও খুব বড় প্রশ্ন যে কংগ্রেসের কাছে 10-12টা সিট কংগ্রেসকে দিলে কি অসুবিধা হতো না? এটা রাজনৈতিক একটা ডিসিশন এবং রাজনৈতিক ডিসিশন আমরা সেটা মনে করেছি এককভাবে, কারণ অরবিন্দ মানে কোনো আফসোস নেই তার জন্য এখন? না, কোনো আফসোস নেই। তার একটা বিশেষ কারণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের জনপ্রিয়তা খুব কম সময়ের মধ্যে এসেছে। যদি আমরা পশ্চিমবাংলাকে দিয়ে ধরি তাহলে 1998 সালের পর থেকে কিন্তু 12-13 বছর সময় লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গঠন করতে, কিন্তু অরবিন্দ কেজরিওয়াল কত কুইক, মাত্র 10 বছরের মধ্যে। সৌজন্যে আন্না হাজারে, শুরু তো আন্না হাজারের বক্তব্য বললাম, কিন্তু সে আন্না হাজারেকে আপনারা কোনো গুরুত্বই দিচ্ছেন না। উনি অনেক দিন ধরেই একটা কথা, ক্ষমতা লোভী। উনি আমাদের সর্বোচ্চ মানে বরিষ্ঠ একজন মানুষ। ওনার মতামত নিয়ে আমার কোনো কিছু পোষণ করতে পারি না। ওনার মতামতের ওপর ভিত্তি করে আমি কোনো কথা বলবো না। একটাই কথা বলবো যে অরবিন্দ কেজরিওয়াল যখন দল তৈরি করেছিলেন তখন সেটা মানুষের মানে সহমতে তৈরি করেছিলেন এবং সেখান থেকে বলা হয়েছিল যে রামলীলা ময়দানে এই আম আদমি পার্টির উৎপত্তি হয়। আম আদমি পার্টির রামলীলা ময়দানে যখন মিটিং চলছে তখন পরিবর্তন যে এনজিও ছিল, সেই পরিবর্তন এনজিও থেকে সেই আম আদমি পার্টির উৎপত্তি হয়েছিল। তো সেই জায়গা থেকে শুধুমাত্র মানুষের চাহিদার উপর দাঁড়িয়ে, দিল্লির মানুষের চাহিদার উপর দাঁড়িয়ে একটা পলিটিক্যাল পার্টি তৈরি হয় এবং সেটা মানুষের জন্য কাজ করেছিল। এবং সব থেকে ইউনিক গভর্নেন্স যদি সারা ভারতবর্ষের রাজনীতি থেকে নিয়ে আসে সেটা অরবিন্দ কেজরিওয়াল। একটা ঘটনা আমি আসছি এবার আপনার কাছে। পরাজিত দল আম আদমি পার্টির বক্তব্য আমরা শুনলাম। ইউনিকনেস, অসুবিধার নিঃসন্দেহে, বিশেষ করে শিক্ষায় যে মডেলটা তারা নিয়ে এসেছিল বা মহল্লা ক্লিনিক, নিঃসন্দেহে বড় বড় কিছু কাজ রয়েছে। এখন ভারতীয় জনতা পার্টি সত্যিকারের ডবল ইঞ্জিন নিয়ে রয়েছে। তাহলে আগামী দিল্লি আমরা ঠিক কী দেখতে চলেছি বা ভারতের রাজনীতি আগামী দিনে কি দেখতে চলেছি? দেখুন, প্রথমে বলি আজকে একটা ভারতীয় জনতা পার্টির কাছে আজকে একটা ঐতিহাসিক দিন। তার কারণ হচ্ছে সুষমা স্বরাজের প্রায় 3 দশক পর দিল্লি ভারতীয় জনতা পার্টি সেখানে আমাদের মুখ্যমন্ত্রী হবে। এবং সেই সাথে আরেকটা বলি, এই একটা নির্বাচন সারা ভারতবর্ষ দেখলো, যেখানে কোনো রক্তপাত নেই, মায়ের কোল খালি নেই, যেখানে বিরোধীদের গো ব্যাক স্লোগান নেই, রক্তপাত নেই, বুথ জ্যাম নেই, ব্যালট হাওয়া নেই। একটা মানুষ নির্বাচন দেখলো সেখানে, এবং সেখানে সেই নির্বাচনে মানুষ যেখানে ভোট দিয়েছে, আমি সবাইকে কুর্নিশ জানাই, সবাইকে আমি অভিনন্দন জানাই। আমার যেটা, আমি বলছি আপনার প্রশ্ন, তার আগে একটু বলিনি। আমার যেটা মনে হয়, দেখুন আজকে পশ্চিমবাংলা দিয়ে যদি আমি শুরু করি, পশ্চিমবাংলায় 34 বছরের যে করাপশন,
তার বিরুদ্ধে যখন সততার প্রতীক হিসাবে আমরা মমতা ব্যানার্জিকে পেয়েছিলাম, আমরা সবাই আপ্লুত হয়েছিলাম, সারা মানে দল মত জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে মানুষ কিন্তু আমরা স্বাগত জানিয়েছিলাম যে এবার আমরা সমস্ত করাপশন, সমস্ত এই যে যত রকম আছে, মানে আলিমুদ্দিন থেকে কন্ট্রোল থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে এই পুকুর ভরার, তার বিরুদ্ধে শিক্ষায় রাজনীতিকরণ হবো না, যা যা উনি বলেছিলেন, আমরা ভীষণ আশায় বুক বেঁধেছিলাম। তারপরে আস্তে আস্তে কিন্তু মানুষটা কিন্তু সবার ফাটতে শুরু করেছে। ঠিক তেমনি শীলা দীক্ষিতের সময় যে অ্যান্টি কারাপশন মানে প্রচার যেটা কেজরিওয়াল করে, তিনি আন্না হাজারের সঙ্গে অনেক আন্দোলন করেছেন, দুর্নীতি বিরোধী আন্দোলন করেছেন, এবং সেখান থেকে কিন্তু তিনিও কিন্তু সততার প্রতীক হিসাবে নিজের যে ভাবমূর্তি প্রতিষ্ঠা তিনি দিল্লিতে তিনি করেছিলেন, মানুষ কিন্তু তখন তাকে স্বাগত জানিয়েছিল, বলেছিল ঠিক আছে এটা কারাপশন যদি হয় তাহলে আমরা একটা সৎ মানুষ, শিক্ষিত মানুষ, আমাদেরও ভালো লেগেছিল, আমার ব্যক্তিগতভাবে কিন্তু আমিও বলছি আমারও ভালো লেগেছিল। কিন্তু তিনি যে কথাগুলো দিয়েছিলেন, সাচ্চাই, ইমানদারি বা সাদাসিধা জীবন, যে কথাগুলো তিনি বলেছিলেন, পরবর্তীকালে সেগুলো কিন্তু তিনি রাখতে পারেননি। তার কারণ যেভাবে তার গুরু বলছেন, তিনি যেভাবে দুর্নীতিতে তিনি নিমজ্জিত হয়েছিলেন, আমার মনে হয় সেখান থেকেই তিনি সরতে শুরু করেছেন। বিশেষ করে তিনি তাকে যখন আটক করা হলো, তিনি তখন পদত্যাগ করতে পারতেন, তিনি কিন্তু করেননি। তার চেয়ারকে খালি রেখে যিনি মুখ্যমন্ত্রী তখন হলেন, তার চেয়ারটাকে পাশে বসিয়ে তিনি তখন দিল্লি শাসন করেছেন। এইগুলো আমার মনে হয় মানুষ ভালোভাবে দেখেনি। আর বিজেপির কথা যদি বলেন, দেখুন বিজেপি সব সময় গঠনমূলক রাজনীতির কথা সেখানে বলে এসেছে, এবং আমাদের যে 7 জন যে এমপি তারা কিন্তু তাদের কিন্তু অব্যাহত রেখেছে তাদের গত দুটো আপনি লোকসভা দেখবেন, তারা তার আগের লোকসভাতেও জিতেছিল, তারা এবারও লোকসভা কিন্তু জিতেছে। তার মানে মানুষ কিন্তু নিচ্ছে, এবং দিল্লির যে সাধারণ জনগণ, সাধারণ যে জেনারেল ভোটার, তার সঙ্গে আরও বিভিন্ন ক্যাটাগরি আছে, ব্রাহ্মণ আছে, জাট আছে, গুর্জর আছে, সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু বিজেপির একটা প্রভাব কিন্তু ভালো কাজ করেছে শিক্ষিত মানুষের মধ্যে, তার সঙ্গে ইয়ং জেনারেশন সংখ্যালঘুদের মধ্যেও কিন্তু ভালো কাজ করেছে। এবং মানুষ কিন্তু চাইছে যে একটা সরকার যে এত করাপশনের বিরুদ্ধে প্রচার করে সে নিজেইভাবে হয়ে দুর্নীতিতে এত কোটি কোটি টাকার মানে আবগারি দুর্নীতিতে তিনি নিমজ্জিত হলেন, সেখানে কিন্তু মানুষ একটা স্বচ্ছ সরকার কিন্তু চেয়েছে বলেই আমার মনে হয় সেখানে দিল্লিতে কিন্তু বিজেপি জেতাটা অনেকটা সহজ হয়েছে। এবার বিজেপি যে কি করবেন, দেখুন বিজেপি তো নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের যে গঠনমূলক কাজগুলো চলছে সেগুলো অব্যাহত থাকবে। যেখানে আজকে দূষণ, দিল্লির দূষণ আজকে সব থেকে বড় মানে আমার মনে হয় এজেন্ডা সেটাই ছিল, দিল্লির দূষণ, যে দূষণটা রোধে পুরোপুরি কেজরিওয়াল কিন্তু ব্যর্থ। কখনো বলছে হরিয়ানা থেকে দূষণ আসছে, কখনো ইউপি থেকে দূষণ আসছে, কখনো পাঞ্জাব থেকে দূষণ আসছে, এটা তো ঠিক নয়, পুরোপুরি কিন্তু ব্যর্থ। যমুনা তো আছেই, তার সঙ্গে করোনার সময় আমরা কি দেখলাম, করোনার সময় আজকে তিনি বলছেন করোনার সময় যে প্যান্ডামিক সেই সময় তার একটা বড় শীর্ষমহল, তার বড় মহল কোটি কোটি টাকায় গড়ে উঠলো সেখানে। বাংলার সঙ্গে কিন্তু অনেক মিল পাবেন আপনি, বাংলায় আয়ুষ্মান ভারত দিল্লিতেও কিন্তু ঢুকতে দেয়নি কিন্তু। সুতরাং এই যে জিনিসগুলো আমার মনে হয় সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ এইগুলো কিন্তু মেনে নেয়নি। আমার পাশের যিনি বক্তা তিনি বলছিলেন তারা অনেক কিছু টাকা পাঠিয়ে, তাহলে আপনারা ইলেকশন কমিশনে গিয়ে তারা আপনারা জানাননি কেন? জানিয়েছিলেন কি ইলেকশন কমিশনে? আপনাদের জানাতে পারতেন, আপনারা তো কেস করতে পারতেন, আপনারা করেননি কেন? যদি বিজেপি এইগুলো জাগে আর ইলেকশন কমিশন বা ভারতীয় জনতা পার্টির সময় নির্বাচন প্রক্রিয়া নিয়ে আর গভীরে না বললেন বলে আমি গভীরে না ঢোকাই ভালো। মানে সেই পরিস্থিতিগুলো অনেক প্রশ্ন আছে। আমি আবারও আসবো আপনাদের দুজনের কাছে। আমি একটু সুস্মিতা বিশ্বাস, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, সিনিয়র লিডার। দিল্লিতে বিজেপি ভোট পেয়েছে 45.8%, আম আদমি ভোট পেয়েছে 43.5%, অর্থাৎ 2.30 মাত্র ডিফারেন্স। মানে একদম কাটে কি টক্কর, বহু প্রার্থী স্বয়ং হেরে গেলেন। মনীষ সিসোদিয়া মাত্র 650 ভোটে। কংগ্রেস পেয়েছে 6.36%। মানে ইগো ছেড়ে যদি কংগ্রেসের সাথে জোটটা হতো, যদিও মানে বলছে যে এটা জোটটা রাজনৈতিক হতো, তাহলে ভারতীয় মানে এই জোট 50% পেত, মানে ইন্ডিয়া জোট, প্রকৃত অর্থে একটা ইন্ডিয়া জোট হতো, সেটা হয়নি। আমার প্রশ্ন, এটা কি হরিয়ানার দারুণ বদলা আপের প্রতি? না দেখুন, প্রত্যেকটা দলের তো নিজের নিজের কম্পালশন থাকে, প্রত্যেকটা দলের নিজের নিজের কম্পালশন থাকে। এই যে ও যেমন বললো যে জোট করতে চায়নি, এটা সত্যি কথা। তার কারণ প্রথমে একটা জোট নিয়ে আলোচনা চলছিল, যদিও লোকসভার পার্সপেক্টিভে এই জোটটা তৈরি হয়েছিল, ইন্ডিয়া জোটটা, এবং লোকসভায় আমরা বিজেপির মতো একটা সাম্প্রদায়িক শক্তি
এবং বিজেপির মতো একজন যারা নৈরাজ্য সৃষ্টিকারী এই দলটাকে আমরা সরানোর জন্য আমরা নিজেদের ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করে আমরা বৃহত্তর স্বার্থের জন্য আমরা কিন্তু অনেক ত্যাগ করেছিলাম এই জোটটা তৈরি করার জন্য। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখতে পেলাম যে প্রত্যেকটা আঞ্চলিক দলগুলো তারা কিন্তু বিধানসভায় কিন্তু তাদের হয়তো নিশ্চয়ই কোনো কম্পালশন আছে, তারা যেতে চাইছে না জোটে, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এদের সাথে আমাদের 15টা সিটের কথা হয়েছিল আপের সাথে, কিন্তু আপ পরবর্তীকালে পিছিয়ে যায়। আপ কিন্তু সেই জোটটা করে না, তার দায় কিন্তু কংগ্রেসের নেই। তার কারণ আমি আরেকটা কথা সুজিত এখানে বলতে চাই যে এই জোটটা, ইন্ডিয়া জোটটাকে রাখার জন্য শুধু কংগ্রেস তো দায়বদ্ধ নয়, কংগ্রেস বৃহত্তর দল, কংগ্রেস মেইন অপোজিট দল, অপোজিশন দল, সেখানেই দাঁড়িয়ে এই অপোজিশন দলের লিডার রাহুল গান্ধী যতটা পেরেছে সমস্ত দলগুলোকে চেষ্টা করেছে নিয়ে একসাথে চলার জন্য। কিন্তু সেই দলগুলোর হয়তো কোনো কম্পালশন আছে, না হলে তারা চাইছে তাদের এক্সিস্টেন্সি বজায় রাখার জন্য তারা জোট করতে চাইছে না, তাই জন্য তারা জোট করেনি। এইটা দোষ দিয়ে আমাদেরকে বলা যায় না যে আমরা হরিয়ানার বদলা নিচ্ছি, আমরা গোয়ার বদলা নিচ্ছি, আমরা পাঞ্জাবের বদলা নিচ্ছি। সেটা তো অফিশিয়ালি কেউ বলবে না। এবার দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে, কিন্তু একটা তো অফিশিয়াল স্টেটমেন্টের বাইরে সাংবাদিকতায় যে এখন একটা বিশ্লেষণ বা হচ্ছে একটা অন্য দিককে দেখার প্রশ্ন থাকে। হরিয়ানাতে সেম সিচুয়েশন। আচ্ছা সুজিত আমাকে এটা বলুন, আজকে প্রায়শই আমরা শুনি এই কথাটা যে বিজেপি বিশেষ করে এই অভিযোগটা তোলে যে আমরা তৃণমূলের সাথে এখানে লড়াই করছি, ওয়্যারাস আমরা ইন্ডিয়া জোট করছি। কী সব বলে ইন্ডি জোট, পিন্ডি পেকে গেছে, কী সব এইসব এদের ভাষা আর কি। যাই হোক, এই ধরনের কথাবার্তা বলে। তা আমরা কিন্তু আমাদের তখন কিন্তু প্রেসিডেন্ট ছিল আমাদের জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। জননেতা অধীর রঞ্জন চৌধুরী মহাশয় কিন্তু বারে বারে বলেছিলেন একটা কথা, যে আমরা এই দুর্নীতির সাথে কোনো রকমভাবে রাজ্যে আমরা কোনো আপোষ করব না। সর্বভারতীয় স্তরে, সর্বভারতীয় প্রেক্ষাপটে আমাদের সাথে তৃণমূলের জোট আছে, ঠিক সেইভাবে আপের সাথেও সর্বভারতীয় প্রেক্ষাপটে সেই পারসেপশনে আমরা কিন্তু একটা জোট তৈরি করেছিলাম বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তিকে রোখার জন্য। আপনি বলুন আজকে আপনার এই কথাটা একটু খোলসা করে নিয়ে দর্শকের কাছে, মানে আপনি দুবার বললেন বিজেপি সাম্প্রদায়িক শক্তি, সেটা আপনার পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে আপনারা নিজে বলছেন 15টা সিট চেয়েছিলেন, করেছিলেন। আমার পরিষ্কার মনে আছে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন আমরা কংগ্রেসের সাথে যাব না। না 15টা সিট চেয়েছিলাম না, এই কথাটার মধ্যে ভুল হয়েছে। 15টা সিটের কথা হয়েছিল, মানে একটা ডায়লগ হয়েছিল। কোন সময় ডায়লগটা হচ্ছে যখন তার বিরুদ্ধে শীষমহলের অভিযোগ, তার বিরুদ্ধে এত অভিযোগ আছে, তার সাথে আপনার ডায়লগ কিন্তু ওটা নাল অ্যান্ড ভয়েড হয়ে রয়েছে। তাহলে আপনাদের মধ্যে জোট ঐক্য হলো না। আমি ধরে নিলাম বিজেপি মানে চাইনি জোটটা করতে, কিন্তু বিজেপি সাম্প্রদায়িক আমরাও চাইনি জোটটা করতে, এটা সঠিক কথা। ওরা যেমন চাইনি আমরাও চাইনি। তার কারণ হচ্ছে আমরা যখন বিজেপিকে দোষ কোথায় এখানে? আমরা হচ্ছে, আমি কিন্তু কারোর বলার সময় বলিনি, প্লিজ আমাকে যদি বলতে না দেওয়া হয় আমি কাউকে বলতে দেব না। এবার বিষয়টা হচ্ছে এই যে জাত ধর্মের যে খেলা, এই যে তাস, এইটা যেমন কাজ করেছে বিজেপির ক্ষেত্রে এবার জেতার জন্য, ঠিক তেমনভাবে বাংলাদেশের কট্টর ইসলামিক মৌলবাদীদের কার্যকলাপের ভয় কিন্তু এখন সারা ভারতবর্ষের মধ্যে একটা কাজ করছে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। আর যেটা আপনি বললেন কিনা আমার মনে নেই ঠিক, আমি তাও বলছি আবার, এই যে এই অর্থনৈতিক কাঠামোটা যদি দেখেন না, দিল্লির ঠিক দুটো ক্লাস, কোনো মিডিল ক্লাস এখানে খুব কম। এখানে দুটো ক্লাস, একটা হচ্ছে এলিট ক্লাস আর একটা হচ্ছে একদম বস্তিবাসী দলিত, যেটা 17% দলিত আছে, 12% মুসলিম ভোটার। আমি ওই অর্থে দলিত বলি না, মানে দলিতটাকে আমি বলছি, আমি ফ্রম কাস্ট অ্যাঙ্গেল থেকে বলছি না, আমি বলছি অর্থনৈতিক অ্যাঙ্গেল। আপনি বলছেন এলিট আর বিপ্রতীপের দলিত। এই যে 12 লাখ আর এই 75 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন, এই 12,75,000-এর যে গল্পটা, আপনি আমাকে বলুন এইটা কি মধ্যবিত্তদের, আমাদের রাজ্যে চিন্তা করুন, মধ্যবিত্তদের কি বছরে 12 লাখ টাকা রোজগার আছে? বলুন তো। আমার তো মনে হয় না বলে আছে বলে, সেটা উচ্চ মধ্যবিত্তদের 12 লাখ টাকা। ভারতবর্ষে জনসংখ্যা 3% হচ্ছে যারা এই 12 লাখ বছরে রোজগার করেন। এই 3%-এর 2% দিল্লিতে থাকে, প্রায় নিয়ার অ্যাবাউট। এবং এটা একটা বিরাট কাজ করে গেছে, এই দুটো কিন্তু ফ্যাক্টর বিরাট কাজ করেছে।
একটা হচ্ছে ধর্মের তাস এবং আরেকটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডিডাকশনের আর টোটাল 12 লাখ টাকার উপরে 15,75,000 টাকার উপরে যে কর্মকূপ। এবার হচ্ছে একটা কথা, আর একটা জিনিস বিরাট ব্যাপার, বিজেপির কিন্তু মানে আউটস্ট্যান্ডিং রেজাল্ট। আপনি যদি প্রত্যেকটা স্টেটের রেজাল্টকে আপনি যদি এক জায়গায় করেন, বিজেপির আপনি স্ট্রাইক রেট দেখবেন 90%, যা কোনো রাজনৈতিক দলের কোনো সময় হয়েছে বলে আমার মনে হয় না কেউ মনে করতে পারবে। কালকে রাহুল গান্ধী একটা টুইট করেছে, সেই টুইটে তিনি বলেছেন 2019 থেকে 2024 পর্যন্ত 5 বছরে মহারাষ্ট্রে 32 লক্ষ নাম নথিভুক্ত হয়েছিল, অথচ লাস্ট 5 মাসে 2024-এ লাস্ট 5 মাসে 39 লক্ষ ভোটারের নাম ঢুকেছে। এবং যেখানে বলছে অ্যাডাল্ট পপুলেশন 9.54 করোড়, সেখানে আপনার বলছে ভোটার পপুলেশন 9.7 করোড়। ইজ ইট পসিবল? আপনি আমাকে বলুন, মানে অ্যাডাল্ট পপুলেশনের থেকে ভোটার যারা, ভোটার নাম্বার অফ ভোটার্স বেশি। এবং আরেকটা যেটা মারাত্মক জিনিস উঠে এসছে, কান্তি বিধানসভা, এই কান্তি বিধানসভাতে বিজেপি ভোট পেয়েছিল লোকসভায় 1.19 আর বিধানসভায় পেয়েছে 1.75 লাখ। সেখানে বলছে 35,000 ভোটার সংখ্যা বেড়েছে, 35,000ই বিজেপির দিকে গেছে। ইজ ইট পসিবল? তার মানে যখন আমরা বারংবার ইলেকশন কমিশনকে জানাচ্ছি, রাহুল গান্ধী বারংবার বলছে ইলেকশন কমিশনকে যে নথি প্রকাশ করা হোক, যে কার কার ইলেকশনে ভোটার লিস্টে নাম উঠেছে পরবর্তী ক্ষেত্রে, তাদের নাম, তাদের অ্যাড্রেস সহ, তাদের ছবি সহ সেই প্রমাণপত্র আমাদের দেওয়া হোক। ইলেকশন কমিশন চুপ, নীরব হয়ে রয়েছে কেন? আগে নরেন্দ্র মোদীকে এই জবাব দিতে হবে সারা ভারতবর্ষের নির্বাচন কমিশনের ব্যাপারে। নির্বাচন কমিশন কোথাও একটা জায়গায় যদি নির্বাচন কমিশন যে অভিযোগগুলো, আমি তখন আপনাকে ওই জায়গাটাতেই করলাম যে নির্বাচন কমিশন বা ভারতবর্ষের এই যে অটোনোমাস বডিগুলো, এই অটোনোমাস বডিগুলোকে এইরকম যদি এত প্রশ্নের সামনে গিয়ে দাঁড়ায়, তাহলে একটা গণতন্ত্রের একটা বিপদ থাকে। ভারতীয় জনতা পার্টি এরকম থাম্বিং মেজরিটিতে জিতছে, এটা আপনি নিশ্চয়ই আনন্দিত হবে, আপনার সেই আনন্দের মধ্যে কোনো রকম। কিন্তু কোথাও একটা জায়গায় এই প্রশ্নটা আসে যে সত্যি কি এইভাবে নির্বাচনগুলো যেটা হচ্ছে বা মহারাষ্ট্র বা বিভিন্ন জায়গায় আপনি এখন একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন অবশ্য, তার কারণ হচ্ছে আম আদমি পার্টি ইন্ডিয়ার জোটের মধ্যে যদি এই রকম থাকে আর কি গোল লড়াই বিভিন্ন ক্ষেত্রে সিট নিয়ে যদি থাকে, তাতে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। কিন্তু এই অ্যাডভান্টেজ কি কোনো রাজনৈতিক স্থায়িত্ব দেবে আদৌ? যখন এইরকম প্রশ্নগুলো আসছে, যেটা যেছে সে টুইটটা আমিও দেখেছি রাহুল গান্ধীর, এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন মহলে, হয়তো আম আদমি পার্টির আজকে উঠেছে এরকম প্রশ্ন। আসুন, এই সংস্থাগুলোর উপরে কেউ যদি প্রশ্ন করে নিশ্চয়ই সেটা চিন্তার বিষয়, সেটা তারা নিশ্চয়ই দেখবেন। কিন্তু আমার কথাটা অন্য জায়গায়, শতাব্দী প্রাচীন একটা রাজনৈতিক দল, ভারতবর্ষের প্রথম রাজনৈতিক দল, দেশের স্বাধীনতা আন্দোলনে তারা অনেক ভূমিকা রয়েছে, সেই দলটা আজকে পশ্চিমবাংলায় লড়ছে, বলছে আমরা দুর্নীতির বিরুদ্ধে, ঠিক আছে ফার্স্ট ক্লাস দুর্নীতি, কিন্তু দিল্লিতে তারা যে জোট করছেন ইন্ডি জোট, সেখানে তারা বলছেন কি তাদের কোনো এজেন্ডা নেই, একটাই এজেন্ডা মোদিকে হারাতে হবে। কে বলেছে? কেন? কে বলেছে এজেন্ডা নেই? মোদিকে হারাতে হবে, একটাই আপনাদের এজেন্ডা। তাহলে আপনারা তৃণমূলের সাথে লড়ছেন কেন? আর তাহলে আপনারা তৃণমূলের এজেন্ডা কেন? আপনাকে কে বলল? ইন্ডি জোটের একটাই এজেন্ডা, ইন্ডি জোটের কথা বলছি আমি, আপনাদের কথা বলিনি। ইন্ডি জোটের একটাই এজেন্ডা, মোদিকে হারাতে হবে। কি করে সুজিত দা? কেন? ওখানে তো আলাদা আলাদা সেখানে কোন লোকগুলো আছে যারা কোনো না কোনো বিষয় করাপশনের সঙ্গে যুক্ত, সেই লোকগুলো রয়েছে ইন্ডিজোটের মধ্যে। 2 নম্বর কথা, ভারতবর্ষে বিজেপিকে বলা হচ্ছে সাম্প্রদায়িক দল। আরে ভারতবর্ষটা ভাগ হয়েছিল কেন? কারা ভাগ করেছিল সম্প্রদায়ের ভিত্তিতে? ভারতবর্ষকে তো আপনারা সম্প্রদায়ের ভিত্তিতে ভাগ করেছিলেন। হ্যাঁ, পড়েছি। একটু ভারতবর্ষের ইতিহাসটা পড়ুন। কেন হয়েছিল? জানেন না, তাই তো বলছি। ভাগে তো ভারতবর্ষের অস্তিত্ব বজায় রাখা ছিল, সেই সময় ছিল। কেন অখণ্ড ভারতকে সেই বিষয়ে আপনারা পড়াশোনা করার দরকার? কেন অখণ্ড ভারতকে পড়াশোনা করতে হয়েছিল? আপনি বলুন। পড়াশোনা করে আসুন। পড়াশোনা করে এসেছি, কেন করতে হয়েছিল? ওগুলো শিক্ষা দিয়েছে তো আজকে বিজেপি সাম্প্রদায়িক, আজকে বিজেপি সাম্প্রদায়িক। বিজেপি কখনো হিন্দু মুসলিম ভাগ করে না, ভাগ করেন আপনারা, ভাগ করেন তৃণমূল, ভাগ করে সিপিএম, আমরা ভাগ করি হিন্দু মুসলিম, আমরা কখনো ভাগ করি না। নরেন্দ্র মোদী যে আমরাই বলেছিলাম সবাই ইউনিভার্সিটির কথা, সবাই আমরাই বলেছিলাম বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা, প্রকল্পে সবাই সমান অধিকার। আজকে উনি প্রথম দাঁড়িয়েছেন ওই 3 তালাক বিল মহিলাদের পাশে। সব বাজে কথা বলে লাভ আছে?
আচ্ছা, মানে আপনি এই যে মানে শুধু আমি একটু বিজেপি বলবো এই কথাটার পরিপ্রেক্ষিতে কোনটা এইটা এই তো- কথাটার পরিপ্রেক্ষিতে প্রথমত তো ইন্ডিজোট হয়নি ওখানে, এবং আপের এগেইনস্টে ওখানে আমাদের লড়াই হয়েছে। আমরা বলেছিলাম যে আপ ভ্রষ্টাচারের আমি কথা লোকসভার বলেছিল, কথা বললাম, এক সেকেন্ড লোকসভা, প্লিজ, লোকসভার কথা এক বলেছি, সেকেন্ড আমি প্লিজ, ঠিক করে দিলাম। ভ্রষ্টাচারের এগেইনস্টে আমাদের লড়াই ছিল। আপনি কখন বিধানসভা বলছেন কখন লোকসভা বলছেন, তাহলে মেনশন করে দেবেন। তা ভ্রষ্টাচারের বিরুদ্ধে কথা ছিল, আমাদের কথা ছিল সেই পার্টিটা এসে নিজেরা ভ্রষ্টাচারে জড়িয়ে পড়লো। আজকে 100 কোটি টাকার বাড়ি তো আমরা করি না, আর আমরা কালীঘাটে ব্যানার্জি পরিবারের নামে যেমন 35টা প্লট, আমাদের এরকম কারোর নামে 35টা প্লটও নেই। তা সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যে দলটা বলেছিল মুফত কি পানি, মুফত কি বিজলি, তখন বলেছিল ভ্রষ্টাচার কি এগেনস্ট মে লড়াই হোগা, সেগুলো সব আজকে সবই আপ কিন্তু সেই জায়গাগুলো থেকে সরে গেছে, তার স্ট্যান্ড পয়েন্ট থেকে সরে গেছে। আজকে যে আন্না হাজারেকে নিয়ে তারা তো সেই সময় লড়াই করেছিল, রামদেব বাবা তো লাস্টে চুড়িদার পরে পালিয়েছিল, কিন্তু আন্না হাজারে ছিল সাথে। ওই আন্না হাজারে তিনি আজকে বলছেন যে এরা লোভী হয়ে গেছে, এরা লোভী হয়ে গেছে, তিনি এরকম একটা স্টেটমেন্ট আজকে দিয়েছেন। আমি এবং পিসিআর সেই কে বলবো জায়গায়- আন্না হাজারের স্টেটমেন্টটা একটু চালিয়ে শোনাতে। হ্যাঁ, আমি এই জায়গাটা থেকে আপনি কিছু বলবেন মিস্টার আবির শেঠ? আন্না হাজারে আমাদের, আবারও বলছি, আন্না হাজারে আমাদের থেকে অনেক সিনিয়র এবং প্রচণ্ড সিনিয়র ব্যক্তি। তার বক্তব্য নিয়ে আমার কোনো বক্তব্য থাকবে না। তার একটু তাহলে বক্তব্যটা একটু শুনে নি। আন্না হাজারেকে আজকে এটা মানে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন, আমি খুবই আশ্চর্য হয়ে যাচ্ছি দেখে। এই মানুষটি ম্যাগসেসে অ্যাওয়ার্ড জয়ী, প্রায় 90 ঊর্ধ্ব মানুষ এখনও সক্রিয়, এবং হচ্ছে তিনি ভারতবর্ষে একটি দুর্নীতি বিরোধী আন্দোলন, লোকপাল বিল, যদিও লোকপাল বিল দিল্লি সরকার, কিন্তু লোকপাল বিল আপনারা তো আনেননি, তো মানে প্রয়োগ করেননি। কর্ণাটকে অবশ্য আছে, 4টি কংগ্রেস শাসিত রাজ্যের লোকপাল চালু হয়েছে। তিনি লোকপালের দাবিতে আন্দোলন করেছিলেন, তার সক্রিয় সহযোগী ছিলেন আন্না হাজারে। কি বলেছেন একটু শুনে নেব আন্না হাজারে। मैं पहले से बताते हैं कि चुनाव लड़ते समय उम्मीदवार का आचार शुद्ध होना, विचार शुद्ध होना, जीवन निष्कलंक होना, जीवन में त्याग होना और अपमान पीने की शक्ति होना, ये गुण अगर उम्मीदवार में है तो मतदारों को विश्वास आता है कि ये हमारे लिए कुछ करने वाला है। मैं बार बार बताते गया, लेकिन उनके दिमाग में नहीं आया। और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब की दुकान, उसमें शराब की बात क्यों आ गई? पैसा, धन और दौलत इसमें बह गया है। কি মারাত্মক কথা, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার এগুলো প্রতিক্রিয়া বলছেন যে শুদ্ধ জীবন হতে হয় একজন মানুষের, কোথাও একটা জায়গায় সহজ সরল হতে হয়। এবং লাস্টে যেটা বলছেন স্পষ্টত নিশ্চয়ই, কেননা আপনি বারবার বলেছেন, এটা বললেন বারবার, এটা অরবিন্দ কেজরিওয়ালকে বার্তা দিয়েছেন। কিন্তু শরাব কি চক্কর, আমরা শরাব কি চক্কর বলতে বুঝতাম যারা শরাবের মধ্যে ঢুকে গেছেন, কিন্তু উনি এটা দেখালেন। এটা ভয়ঙ্কর ব্যাপার। আমি আবারও বলবো আপনাকে, উনি আমাদের অনেক না, এর বরিষ্ঠ থেকে একজন, আপনাদের শিক্ষা নেবেন সম্মানীয় তো একজন নিশ্চয়ই, মানে ব্যক্তি। আম আমি আদমি পার্টি এর থেকে তার শিক্ষা নেবে তো। বক্তব্যের ভিত্তিতে কোনো কথা বলবো না, কিন্তু হ্যাঁ একটা কথা বলবো, এই যে শীষমহল নিয়ে যে বিভিন্ন রকম কথা উঠছে না, শীষমহল নিয়ে কথা উঠছে, আবগারি দুর্নীতি নিয়ে উঠছে। আপনি আমাকে বলুন, আবগারি দুর্নীতি যখন হয়েছে, আবগারি দুর্নীতিতে মনীষ সিসোদিয়ার গ্রামের বাড়িতে পর্যন্ত গিয়ে সেখানে তল্লাশি চালানো হয়েছে। একটা টাকা যদি না, আজকের যুগে টাকা বাড়িতে নাও রাখা যেতে না, পারে, এক ডিজিটাল টাকার তো ইকোনমি বলে যুগ, scam, 1 টাকা ক্রিপ্টোকারেন্সির খুঁজে যুগ, পাওয়া এখন যাবে আর না। ওই যুক্তি কি আর? 1 টাকা খুঁজে পাওয়া যাবে না, এত টাকা স্ক্যামে 1 টাকাও খুঁজে পাওয়া যাবে না। নিশ্চয়ই ছিল 1 টাকা। তাহলে ওনা কার্ড ব্যবহার করেন না তো। তাহলে সেটা দিতে পারলো না, তাহলে সুপ্রিম কোর্ট বললো, ফার্স্টেই তো সুপ্রিম কোর্ট বলে দিল যে আপনাদের তথ্য, মানে কোনো তথ্য ছাড়াই আপনাদের যে আপনারা যেটা করছেন ওটা না না, ইনভেস্টিগেশন নিয়ে সুপ্রিম কোর্ট প্রত্যেক দিনই অসুবিধা, বলছে। আপনি একটা কাজ করুন, না, না, আপনি একটা এক কাজ second, করুন, এই আপনার যে- মানি ব্যাগটা বের করুন, মানি ব্যাগটা বের করে সামনে রাখুন। আমি আপনার মানি ব্যাগ থেকে টাকা নেব, নিয়ে আমি সামনে আপনাদের সামনে আমার মানি ব্যাগে আমার ব্যাগে রাখবো, যাতে এসে খুঁজে আপনি বের করতে পারেন আমার ব্যাগে টাকা আছে। আমার কথা হচ্ছে সিবিআই ইডির ইনভেস্টিগেশন নিয়ে তো বারবার প্রশ্ন আসছে, তারা ইনভেস্টিগেশন প্রসিডিওর, কিন্তু তার দ্বারা পাওয়া গেল না দুর্নীতি।
আমি বারবারই বলছি যে একজন মানুষ এই স্ট্যাচারের, যার রাজনৈতিক জার্নি নেই, নিজস্ব কোনো রাজনৈতিক অ্যাসপিরেশন নেই, সে যখন এটা বলে তখন তো নিশ্চয়ই এটা আম আদমি পার্টির ভেতরে তো এই কথাগুলো তো একটা ভূকম্প তৈরি করছে। না, এটা আমি তো আবারও বলছি, উনি যে দেখুন, প্রথমত হচ্ছে আম আদমি পার্টি যখন থেকে তৈরি হয়েছে উনি সেই জায়গা থেকে অনেকটা আলাদা হয়ে গিয়ে সেটা তৈরি হয়েছিল, এবং অরবিন্দ কেজরিওয়াল যখন একটা পলিটিক্যাল মুভমেন্ট করেছিলেন, কারণ পলিটিক্যাল মুভমেন্ট শুধুমাত্র রামলীলা ময়দানে যখন দিল্লির জনগণ যখন বলেছিল যে একটা পার্টি তৈরি করা উচিত, সেই জায়গা থেকে পার্টি তৈরি হয়েছিল, তো সেই জায়গাটা ওনার দ্বিমত ছিল, তো উনি ওই জায়গাটা থেকে অনেকটা আলাদা হয়ে যান, এবং তারপরে তো উনি আজ সেই জিনিসটাকে কাছ থেকে দেখতে পাচ্ছেন না। আমি আপনাকে বললাম যে আপনার বাড়ির ভেতরে এই এত কোটি কোটি টাকার জিনিস আছে, ঠিক আছে, তাহলে আমার ক্যামেরাটা ঢুকতে দিতে অসুবিধা কোথায়? তাহলে ক্যামেরাটা ঢুকতে দিক। তাহলে এই যে কথাগুলো যে ওনাকে উনি যে কথাটা বলছেন আমি সব মানে মেনে নিচ্ছি, কিন্তু উনি তো আম আদমি পার্টির ওই টোটাল জায়গাটা থেকে ডিটাচড। উনি যেটা দেখছেন উনি সেটাই বলছেন, উনি যেটা দেখতে পাচ্ছেন, যেটা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন, উনি বয়স্ক মানুষ, উনি যেটা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন উনি সেটাই বলছেন ডেফিনেটলি। অর্থাৎ এই জায়গাটা বুঝতে হবে যে আমি যখন সঞ্জয় সিং এবং সৌরভ ভারদ্বাজ যখন অতগুলো মিডিয়ার ক্যামেরা নিয়ে গেল, কিছুতেই দিল্লি পুলিশ সেখানে ঢুকতে দিল না। কেন? দেখিয়ে দিক না খুলে। যখন আমি এত জায়গায় দেখাচ্ছি, ইউটিউবে দেখাচ্ছি, বিভিন্ন জায়গায় প্রচার করছি, দেখো ভাই সোনার কুমোট রয়েছে, দেখো ভাই 6 কোটি টাকার পর্দা, 6 কোটি টাকার পর্দা কাপড়েরই পর্দা, তো 6 কোটি টাকার পর্দা কিভাবে হয়? আপনি অ্যামাজনে গিয়ে একটা পর্দা সার্চ করুন, দিয়ে ওখানে প্রাইসটা না হাই থেকে লো করবেন, ঠিক আছে, ওটা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট, ওখানে সব থেকে দামি প্রোডাক্ট পাওয়া যায়, আপনি দেখবেন তো কোনো 6 কোটি টাকার পর্দা আছে কিনা, 1 কোটি টাকার পর্দা দেখাতে পারবেন না। আপনি বলছেন তাহলে মিস প্রোপাগান্ডা ওয়ার হয়েছিল এগেনস্ট? হ্যাঁ, ডেফিনেটলি। এবং তো তারপরে একটা কথা বলেছে যে রাজমহল খুলে দেখিয়ে দিক একবার, ইন্ডিয়ার লোক দেখে, ভারতবর্ষের লোক দেখেন তো যে ফকির কেমন করে থাকে, সেটাও তাহলে দেখা হয়ে যেত, তাই না? তাহলে সেটা তো দেখানো হলো না। ফকির কি? নরেন্দ্র মোদী যখন উনি বলেছিলেন, এটা কিন্তু হয়েছিল, বিতর্ক হয়েছিল, অরবিন্দ কেজরিওয়াল খুলে আম চ্যালেঞ্জ জানিয়েছেন, শীষমহল খুলে দেখে দেবো, সোকল্ড ওনার বাড়িটাও খুলে দেখা হোক জনতার সামনে। দেখলো না কেন? না, সেটা তো অনুমতি কে দেবে? দেখলো না কেন? কেস করে সামান্য দেখতো, পুলিশ কোর্টে কেস নিয়ে- করতো, কেস তো কোর্ট তো খোলা আছে, আমরা দেখতে যাই, কোর্টে কেস করতো, সুপ্রিম কোর্টে দেখতো, তো অসুবিধা কি আছে? হ্যাঁ, তো কোর্টে একটা কেস করতো, ভোটের আগে কোর্টে একটা দেখতো। না, একটা ভোটের আগে একটা মুদ্রা তোলা হচ্ছে, একটা প্রথমে দেখুন, কিন্তু বিজেপি অসুবিধা কি পুরোপুরি আছে? দিল্লি ইলেকশনের চেষ্টা করেছিল, আপনি ভালো করে দেখবেন যে পুরোপুরি বিজেপি চেষ্টা করেছিল যে শীষমহলটাকে নিয়ে ইলেকশন করাবে, শীষমহলটাকে ইস্যু করতে চাইছিল, যখন দেখলো না পারছি না, তখন কিন্তু টাকা বেলাতে শুরু করলো, বিভিন্ন জায়গায় স্মিয়ার ক্যাম্পেইনিং করতে শুরু করলো। যমুনাটা অবশ্যই ইস্যু ছিল। আপনারা যমুনা একটা মারাত্মক ফ্যাক্টর। অবশ্যই। যমুনা পরিষ্কার আপনি করবে, এরা যেটা বারংবার বললেন, এরা, আজকের জন্য পৃথিবীতে 2020 যে কোনো থেকে- উন্নত গণতন্ত্রে সদ্য সমাপ্ত আমেরিকায় ভোট হলো, সব জায়গায় গ্লোবাল ওয়ার্মিং, তারপর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো মুদ্রা। নিশ্চয়ই সোশ্যাল এই যে এই বিভিন্ন রকম যে প্যাকেজগুলো, যেটার অবশ্য ঘুরে যায়, তবু আপনারা সৌভাগ্যবান, এই রাজ্যে এটা হলে ডোল দেওয়া হয়, বাঙালির স্পাইন নেই, 1,500 টাকায় বিকিয়ে যায়। আর দিল্লির ক্ষেত্রে 2500 টাকা গিফট ফর দ্য ওমেন। এলিট সিটি ইংরেজিতে কইলে একটু আবার ভালো হয় আর কি, সেটা বেশি এস্টাবলিশ হয়। তো এই ন্যারেটিভের লড়াইয়ে রয়েছে, যে কারণে 26 অবধি এগোবার আগে এই প্রশ্নগুলো আপনাদের উত্তর দিতে হবে। আপনারা দিলে ইনসেন্টিভ 2500 টাকা আর 1200 এটা বিককে। না, আমি মাঝখানে একটা কথা বলবো, আমি ওনার আগে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আবার একটা সুবিধাও আছে আপনাদের, আপনি এগুলো বলবেন, বাকি যে ইন্ডিয়া জোটের ওপর যে ভালো তোর উপর দিয়ে যাচ্ছে, এই জোটটা নেই, ফলে আপনি এখনো অনেকদিন অ্যাডভান্টেজ পাবেন। আমি একটু কথা বলি, অ্যাডভান্টেজ পাবেন। সোশ্যাল ডেভেলপমেন্ট আর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে? আমি সোশ্যাল ডেভেলপমেন্ট সরকার করতেই পারে, তার সঙ্গে হিউম্যান রিসোর্সটাও আপনাকে করতে হবে, যেটা বাংলায় হয় না। বাংলায় এসএসডিটি বেশি, সোশ্যাল হিউম্যান রিসোর্সটা হচ্ছে বাংলায় এসএসডিটি। এই যে 1200 টাকাটা খরচা হচ্ছে কিন্তু খুব মাইক্রো ইকোনমিতে এগুলো তো খরচা হয়। আমি বলছি দেখুন, এখানে কোনো না, আমি অত গভীরে আলোচনায় যাচ্ছি না, আমি জাস্ট এটা ডিবেটে আপনারা ন্যারেটিভের কথাটা, আমি কেনই কথাটা এলাম শুরুতে, যখন এটা তো নিশ্চয়ই গোটা দেশের মানুষের কাছে তো একটা আগ্রহের বিষয় যে একটা জোট হলো, আঞ্চলিক শক্তি, কংগ্রেস যতই হুঙ্কার মারুক, ও আঞ্চলিক শক্তিকে নিয়ে এখন তাকে চলতেই হবে। এখন তারা যদি মনে করে যে অতীতের চর্বিত চর্বণ তারা করবে, ল্যামেন্ট করবে, আপনারা তার অ্যাডভান্টেজ পাবেন, এটা তো মানে খুব সম্যকভাবে পরপর ইলেকশনের গতি প্রকৃতিতে দেখতে পাচ্ছি। ইন্ডিয়া জোট ক্লিক করছে না, মানে এক জায়গায় আসতে পারছে না, সিট শেয়ারিং হচ্ছে না, এটা তো বাস্তব সত্য, স্ট্যাটিস্টিক্স ডেটা তাই বলছে। ফলে আপনি ওই জায়গাটা থেকে আপনি অ্যাডভান্টেজটা পেতেই পারেন।
কিন্তু প্রশ্নটা এই ক্ষেত্রে হচ্ছে যে একটা বৃহত্তর গণতন্ত্রের যে প্রশ্নটা এসে গিয়ে দাঁড়াচ্ছে, বা আপনারা যেভাবে ক্যাশ বিভিন্নভাবে যেগুলো নির্বাচনের সময় দেখা গেল, সেটা হয়তো নির্বাচনে জিতেছেন, কিন্তু সত্যিকারে 3 বছরের মধ্যে যমুনা সাফসুত্র হয়ে যাবে তো? মানে অন্যান্য যেসব প্রতিশ্রুতিগুলোর মতো হবে না তো? দেখুন, কথা যখন দিয়েছেন, এবং মোদিজি আজকেও আপনারা যদি শোনেন বক্তব্যটার মধ্যে আছে, সেখানে নিশ্চয়ই আপনারা বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে দেখবেন সেখানে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেকটা কিন্তু তারা পূরণ করছে। যার জন্যই কিন্তু আজকে আমাদের যে 7টা এমএলএ দুবার জিতলো, তারা কিন্তু কাজ করেছে বলেই মানুষ তাদের দুবার কিন্তু ফিরিয়ে এনেছে। কাজ না করলে দিল্লির মানুষ, দিল্লিতে প্রচুর বিভিন্ন ধরনের মানুষ থাকে, অত বোকা না দিল্লির মানুষ যে তারা বিজেপিকে এমনি ভোট দিয়ে দেবে কোনো কিছু না দেখে। এটা নিশ্চয়ই মানবেন, নিশ্চয়ই তারা কিছু বুঝেছে, তারা নিশ্চয়ই কিছু বুঝেছে। বাকি রাজ্যের লোকেরা বুদ্ধিমান না? না গুজরাটে দিল্লিতে যেভাবে ভোট হয়েছে বা অন্য গুজরাটে বাংলায় কত কথা বলি, বছরের বাংলায় বিজেপি কি সেভাবে সরকার ভোটটা আছে? হয়? বাংলায় গুজরাটে যেভাবে কত ভোটটা হয়? বছরের দিল্লিতে ভোটটা হয়? গুজরাটে যেভাবে ভোট হয়েছে নির্বাচন কমিশনই তো ভোটটা করে। না, না, বাংলার ভোটটা কি গুজরাটে বিধানসভা লোকসভায় কি গুজরাটে নির্বাচন কমিশন ভোট করে? গুজরাটে কি কত কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে তো ভোটটা হয়। আরে মানুষ ভোট দেয় না, বাংলার মতো ভোট হয় কোথাও? আপনারা কি না, বলছেন? আমার ওটা কথা, বলছি, বাংলার আমি মতো বলছি, ভোট গুজরাটে হয় কি? কোথাও কোনো মানে কোনো দিল্লিতে ভোট গন্ডগোল দিতে নেই, গেলে কোনো গোলাপ কিছু ফুল নেই। দেয়, বাংলায় বোমা দেখায়, আমি একদমই ওইটাই না, একদমই না। সবটাই করছে হচ্ছে নির্বাচন কমিশন। আপনি নির্বাচন কমিশন নিয়ে আপনারা বলছেন তো এইটা তো নির্বাচন কমিশনের ফেলিওর। এই যে বাংলায় এত মারামারি, খুনি, রক্তপাত, এই যে ভোটের সময় এত কিছু হচ্ছে, তার জন্য আমরা কার দিকে আঙুল তুলবো? তার জন্য আমরা নির্বাচন কমিশনের দিকে আঙুল তুলবো। তার মানে নির্বাচন কমিশনকে মেনে নিতে হবে, তারা ফেলিওর বাংলা ইলেকশনটা কন্ডাক্ট করতে, মানতে হবে তো। শুনুন, না, আমি এখান থেকে একটা আলাদা টপিকে কথা বলি। ওনার একটা প্রশ্ন আমার আগে উত্তর দেওয়া হয়নি। গুজরাটে কতদিনকার সরকার রয়েছে? গুজরাটে বিজেপি সরকার কতদিন রয়েছে? বহু বছর। সেইখান থেকে দাঁড়িয়ে আপনি ভাবুন, যখন ডোনাল্ড ট্রাম্পের যখন ওয়াইফ এখানে এলেন, স্কুল দেখাতে কোথায় নিয়ে গেল? দিল্লি। কেন দিল্লি নিয়ে গেল? এবং সেখানে যখন ভোটের যখন প্রচারে বেরোলেন 2022 সালে নরেন্দ্র মোদী, তখন টেন্ট করে স্কুলের মডেল দেখাতে হলো, যেখানে এত বছরে দীর্ঘদিনের সরকার রয়েছে। দিল্লি তো রাজধানী, ঠিক আছে, দিল্লি ক্যাপিটাল আমাদের। গুজরাটে ওইখানে দেখাতে হলো আপনার ওখানে দেখাতে হলো একটা ক্লাসরুম, একটা টেন্ট করে নরেন্দ্র মোদীকে যে দেখাতে হলো। জায়গাটা ইঙ্গিত করছে, একটা প্রশ্নের জন্ম তো দেয়। ভারতবর্ষের যাবতীয় ডেভেলপমেন্ট রাজধানী দিল্লি, দেশের যে 3% মানুষ জনসংখ্যার, যারা মাসে 1 লাখ টাকা রোজগার করেন, তার 2% দিল্লি। তাহলে গোটা ভারতবর্ষে প্রশ্ন হবে, কেননা গুজরাটেও কিন্তু আম আদমি পার্টি 5টা আসন পেয়েছে, ডেন্ট করে ফেলেছে তো ওরা ওখানটা। এই জায়গাটা, সুস্মিতা দেবী, এই জায়গাটায় যে ভারতবর্ষে আঞ্চলিক শক্তিকে আমরা তো দেখলাম যে ঝাড়খণ্ড নির্বাচনে সেখানকার মুখ্যমন্ত্রীর কি অবস্থা, বা দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের কি হচ্ছে, মানে 2024-এর লোকসভা নির্বাচন কার্যত ওরা কোনো অভিভাবকবিহীন অবস্থায় নির্বাচনটা ওদের লড়তে হয়েছে। এইরকম একটা পরিস্থিতিতে বিজেপি এত শক্তিশালী অবস্থায়, ইন্ডিয়া অ্যালায়েন্স ক্লিক করছে না। যদি সবাই থাকে শরিক, কেন তালি তো সব হাতে পাচ্ছে, তাহলে এটা সকলকেই তো দায় নেওয়া উচিত। এ সুযোগ বিজেপি নিলে বিজেপি ডেফিনেটলি তাকে মানে শুধুমাত্র কিছু স্টিগমা দিয়ে দেখে দিলে কিন্তু এটা মানুষ নেবে না। এটা কিন্তু এই ভোট কিন্তু সেদিকে ইঙ্গিত দিচ্ছে, একেবারে বলবো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। দেখুন সুজিত দা, আপনি যে কথাটা বললেন, আপনি কথাটা আমি যেটা বলেছি সেটাকেই আপনি ঘুরিয়ে বললেন। মানে ব্যাপারটা আপনি এইভাবে বলছেন না, আপনারা স্বীকার করতে চাইছেন না, না স্বীকার করতে যে চাইছেন কংগ্রেস বড় দল, বাকি আঞ্চলিক দল তারা ঠিক বুঝতে চাইছে না, ন্যারেটিভটা একই রয়ে গেছে। না, তারা শুধু বুঝতে চাইছে না এই ব্যাপারটা না। আপনি আবার সেই একটা কথা আমাকে ফিরতে হবে, প্রত্যেকটা দলের তো নিজস্ব কিছু কম্পালশন আছে সুজিত দা। মানে দেশের কম্পালশনের থেকে দলের না কম্পালশনটা না ভালো। না না, দেশের কম্পালশন থেকে দলের কম্পালশন বড়, আমি একবারও বলিনি। দেশের জন্যই আমরা এই ইন্ডিয়া জোটটা করেছি, কিন্তু দেশকে আমরা এক জায়গায় বাঁচানোর হতে জন্য। পারছি না আজকে দলের কম্পালশনের জন্য। এই এক জায়গায় হতে পারছি না জন্য দোষ কি শুধু কংগ্রেসের? আমি তো বলিনি। তার শরিক দলগুলোরও তো সেই ফল্ট আছে, তা সেটাকে তো ভাবতে হবে। তা সুতরাং শুধু দায় একা কংগ্রেসের গাড়িতে চাপালে হবে না। কংগ্রেস বৃহৎ দল, 0 পাচ্ছে বারবার, এটা তো নিশ্চয়ই আপনাদের তো সবচেয়ে বেশি আত্মশ্লাঘা, মানে এটা তো খুব খারাপ লাগার জায়গা আপনাদের। সিট আমরা পেলাম কি পেলাম না, এইটা বড় ফ্যাক্টর না, যতটা বড় ফ্যাক্টর যে দিল্লির ভবিষ্যৎটা কি হবে।
তার থেকে অনেক বড় দিল্লির ভবিষ্যৎ অন্ধকারে যাবে এত, মানে আপনি মনে করেন বিজেপি? আমি একবারও বলিনি ভবিষ্যৎ অন্ধকারে যাবে। আমি বলতে চাইছি যে দিল্লির যে পলিউশন সিটি হিসাবে যে পরিচিত হয়ে গেছে, আজকে যমুনাকে 3 বছরের মধ্যে বিজেপি পরিষ্কার করতে পারে কিনা এইটা কিন্তু সারা ভারতবর্ষের মানুষ দেখবে, এইটা কিন্তু মানুষ দেখার জন্য অপেক্ষা করছে। এবারে ডোল রাজনীতি করবে তারা, টাকা বিলোবে, ওই আপনি একটু আগে বললেন না মানি ফর দ্য ওমেন, এরকম নামঠাম দিয়ে ইংলিশের নামঠাম দিয়ে কি করতে চাইছে জানি না। তবে আরেকটা কথা আমি বলতে পারি, এই যে আপনি একটু আগে বললেন ড্রেন করেছে আপ, গুজরাটেও 5টা সিটে, এই আপ দলটা যত তাড়াতাড়ি উত্থান হয়েছে না, এই দলটা ঠিক তত তাড়াতাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এইটা হচ্ছে তার শুরু। এই দিল্লির বিজেপির একজন আজকে আপনি মুখপাত্র যখন বলেছে আপদ বলেছে, এবং আপনি আপদ বিদেয় হয়েছে, এইটা বলেছে আপদ হচ্ছে বলেনি, পাপ বলেছে, আপ বলেছে, বাংলাকে পাপ বলেছে। আমি যেটা না দেখলাম মানে টুইট করেছিল। আর একটা জিনিস আমি আপনাকে বৈজয়ন্ত বলছি, পান্ডে, আর আপনাকে আমি একটা পন্ডা। জিনিস বলছি, ওই যে আপনি বললেন না আপের যিনি বন্ধু তিনি যখন বলছিলেন যে কোনো দলের মানে ধরুন মুখ্যমন্ত্রী কিংবা বড় বড় নেতারা অ্যারেস্ট হয়ে যাওয়ার পরও সেই দল ভেঙে পড়েনি, এইটার আপনি তখন হেমন্ত সোরেনের নাম বললেন। এই হেমন্ত সোরেন ঠোরেন এরা হচ্ছে দীর্ঘদিন রাজনীতি করে উঠে আসা, পোড় খাওয়া। এরা হচ্ছে এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তো আজ থেকে ঝাড়খণ্ডে ওই বিহারের রাজনীতিটা করছে না, Right. তারা বহুদিন ধরে রাজনীতিটা করছে। আর ওই হাফাতা সোয়েটার পরে গলায় মাফলার ঝুলিয়ে ওই সততার কথা বলে, আর ওই মানে পরিষ্কার ইমেজের কথা বলে, ক্লিন ইমেজের কথা বলে, আজকে যখন সেই শীষমহলের দিকে তাকালে যখন ঢিল ছুড়লে সেই ঢিলটা আবার তৃণমূলের যেমন আরেকটা মানে এটা ঠিকই, করতে পারে। মানে এটা আপনি যখন বলছেন না 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 সুজিত, এক মিনিট আবির্বাবু, একটা জিনিস হচ্ছে যখন এলো হেমন্ত সোরেনের, তখন হেমন্ত সোরেন জেলে যাওয়ার পর আসার পর তিনি কখনো বলেননি আমি একা নির্বাচন লড়বো। কংগ্রেসের সাথে কিন্তু তার জোটটা কিন্তু অক্ষুণ্ণ তিনি ছিল। জানে জোট কিভাবে রাখতে হয়, তার জন্য কিন্তু এখানে জোটটা আজকে- অক্ষুণ্ণ থেকে গেল। অরবিন্দ কেজরিওয়াল প্রথমত ইন্ডিপেন্ডেন্টলি দিল্লির উনি মানুষের ভালোবাসা, উঠছিলেন দিল্লির মানুষের ভালোবাসা পেয়ে এসছেন এবং দিল্লির মানুষের ওপর তিনি ভরসা রেখেছেন, রেখে এসেছেন, অর্থাৎ তিনি দিল্লির মানুষকে বিশ্বাস করেছেন এক কথায়। এবং আজকের ডেটেও আপনি দেখবেন হারবার পরেও একটা অরবিন্দ কেজরিওয়ালের একটা ক্লিপ এসছে, একটা উনি সন্ধ্যাবেলা একটা ক্লিপ আপলোড করেছেন, যেখানে উনি পরিষ্কার বলছেন যে যারা জিতেছে বিজেপিকে উনি সব অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন, এবং তার সাথে বলেছেন যে আগামী দিনে যেন দিল্লি সেই কাজগুলো একটু শুনে নেব আপনি বলছেন অরবিন্দ কেজরিওয়াল কি বলেছেন। তিনি স্বীকার করে নিয়েছেন, হার স্বীকার করে নিয়েছেন এবং বিজেপিকে কংগ্রেচুলেশন জানিয়েছেন। কি বলেছেন শুনবো। नमस्कार। आज दिल्ली के चुनाव के नतीजे आए हैं और जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है, उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। जनता का निर्णय सर माथे पर। मैं भारतीय जनता पार्टी को इस जीत के लिए बहुत बहुत बधाई देता हूं और मैं उम्मीद करता हूं कि जिस उम्मीद के साथ और जिस आशा के साथ लोगों ने उनको बहुमत दिया है, वो उन सभी उम्मीदों और आशाओं पे पूरा उतरेंगे। हमने पिछले 10 साल में जनता ने जो मौका दिया हमें, उन 10 सालों में हमने बहुत सारे काम किए। शिक्षा के क्षेत्र में, स्वास्थ्य के क्षेत्र में, पानी के क्षेत्र में, बिजली के क्षेत्र में, और भी अलग अलग तरीके से लोगों को राहत पहुंचाने की कोशिश की उनकी ज़िंदगी में, और दिल्ली के इंफ्रास्ट्रक्चर को भी हमने सुधारने की कोशिश की। अब जो जनता ने हमें निर्णय दिया है, हम न केवल আরো হ্যাঁ কি এটা বলছেন। হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের রাজনীতি। এইখানে আমরা ইউনিক। একটা জায়গায় হার স্বীকার মানে হেরে যাওয়ার পর সেখানে আমরা হার স্বীকার করে যারা জিতেছে তাদেরকে আমরা স্বাগত জানাতে পারি। আমরা কিন্তু আপনি যদি পুরো টোটাল বিধানসভা ক্যাম্পেইনিংটা যদি লক্ষ্য করেন, কোথাও কিন্তু বিজেপির নামে কোনো কুৎসা করা হয়নি, কিন্তু দেখবেন কনস্ট্যান্টলি বিজেপির যারা ক্যাম্পেইনিং করেছে তারা কিন্তু কনস্ট্যান্টলি কুৎসা করে গেছে। বিজেপি নিশ্চয়ই এটা বলতে হয় যে আমার মনে পড়ে যাচ্ছে সেই নির্বাচনটা খুব কাছ থেকে দেখেছিলাম যখন ঠিক হলো আর কি, যখন আরএসএস ব্যাকআউট করলো, অন্তত 2015 সালে সেই নির্বাচন আমাদের মনে আছে। এবারে কিন্তু একেবারে 62% দিল্লিবাসী ভোট দিতে গেছে, হাইয়েস্ট রেকর্ড। এবং আরএসএস 89,
মহিলাদের সুরক্ষা, রাস্তার উন্নতি, যমুনা নদী, বায়ু দূষণ, অবৈধ অনুপ্রবেশকারী। হঠাৎ কেজরিওয়াল সাহেব একটু তৎপর হয়ে যে তার আগে সাবভার্সিভ অ্যাক্টিভিটিস নিয়ে ইভেন নরেন্দ্র মোদী তাকে দেশবিরোধী শক্তি হিসাবে চিহ্নিত করেছিলেন, অ্যাগ্রেসিভনেস দেখেছিলেন। সেই প্রচারটা সামনে কোথাও এবার আম আদমি পার্টি ঠিকমতো কাউন্টার ন্যারেটিভটা দিতে পারেনি। বিশেষ করে যমুনাটা একদম ডিবাকেল ঘটিয়ে দিয়েছে, এরকমই অনেকে বলছেন। দেখুন, যমুনা, আমি আবারও বলছি, যমুনা, শীষমহল, ওই সেই যে যত কটা ইস্যু উঠেছে না, সব কটা ইস্যু আমি আবারও বলছি যে আমরা কিন্তু যে কাজ করতে পারিনি, আমরা যেমন আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে আর দ্বিতীয়বার বলুন, আপনারা পারেননি, এটা জনগণকে বলেছে, ভরসা রেখেছে আপনাদের উপর, ভরসা রেখেছে আপনাদের উপর। আরএসএস পাশে থাকলে বিজেপি অনেক ইজি হয়ে যায়। তার আগে নরেন্দ্র মোদী প্রয়াগরাজে স্নান করেছেন, সবই একদম বেশ একটা ঠিক মতো রিদিমে গেছে। আজকে পরিষ্কার উচ্ছ্বসিত তিনি। এইটা আগামী দিনে আপনাদের সময়, মানে সামনে বিহার আর পশ্চিমবঙ্গ, কোথাও কি এর প্রভাব আপনারা পাবেন, বা এটাকে আপনারা চ্যানেলাইজ করার কোনো কিছু নিশ্চয়ই ভাবছেন? আমরা খুবই উচ্ছ্বসিত। দেখুন, যে শিশুটা আজকে জন্মগ্রহণ করলো, মানে আমরা আজকে জিতলাম সেই হিসাবে বলছি, জন্মগ্রহণ করলো, সে বড় হয়ে কি হবে আমরা তো আশা রাখবো, এবং আমরা এই আশা ফুলফিল করবো, এটাও আমরা কথা দিয়েছি যে আমরা যতদিন যে ওই বলে যে 3 বছর দেখবো, আমরা নিশ্চয়ই করব। আমরা কথা যখন জনগণ, আপনি বিজেপি শাসিত রাজ্যগুলো দেখবেন, আমরা নিশ্চয়ই করব, আমরা যখন কথা দিয়েছি, এবং আমরা আশা রাখি প্রত্যেকটা নির্বাচনেই বিজেপি ভালো ফল হবে, এবং আমাদের নেতৃত্বও আজকে বলেছেন যে 2026-এ বাংলাতেও বিজেপি ভালো ফল করবে। কারণ মানুষ এখন, মানে মানুষ অনেক বেশি, মানে অনেক বেশি। যমুনা আবার কর্পোরেটদের হাতে চলে যাবে কিনা জানি না। না এইরকম আগে থেকে আপনি যদি প্রেডিকশন, তাহলে তো আমি বলবো 1200 অবৈধ, মানে একদম বিজেপির প্রতিশ্রুতি 1200 অবৈধ কলোনিকে বৈধ করবে দিল্লির, সেটাও কি তাহলে কর্পোরেট হয়ে যাবে? একদম বিজেপি যা প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি রাখে, যে প্রতিশ্রুতি দেয় সেটা রাখে। হ্যাঁ, অপেক্ষা করুন, এখানে বসে গোল গোল কথা বলা আমাদের। আজকে আমরা জানি দীর্ঘক্ষণ যে ডিবেটের সময় প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির যিনি স্থপতি এই জয়ের অন্যতম, এবং অমিত শাহ, অবশ্যই বলতে হয় নরেন্দ্র মোদী দীর্ঘক্ষণ বক্তব্য রেখেছেন, তার বক্তব্য আমরা শুনলাম, এবং তার সাথে সাথে দিল্লির যে নিষ্পত্তি হলো, দিল্লির মসনদে ভারতীয় জনতা পার্টি, দেশের মসনদে ভারতীয় জনতা পার্টি, এটা খুব ইঙ্গিতবাহী একটা বিষয় নিঃসন্দেহে। কারণ আম আদমি পার্টি মাঝে যে 2015 থেকে 20 থেকে 25 এই স্মরণকালে তারা যে একটা বিকল্প রাজনীতির সন্ধান দিতে চেয়েছিল, অনেকাংশে সফল, কিন্তু সমাপতনটা একটা এমন জায়গা গিয়ে দাঁড়ালো, সে নিয়ে অনেকে প্রশ্ন উঠছে। তথাপি যা স্কোরশিট বলছে তাতে কিন্তু 2.27% ভোটের ব্যবধান রয়েছে, অর্থাৎ 2020 থেকে 10% সুইং হয়েছে ভারতীয় জনতা পার্টির দিকে, মোর দ্যান 10%, মানে এটা একটা ম্যাসিভ ভারতীয় জনতা পার্টির কাছে। সুতরাং আগামী সময়টা ভারতীয় জনতা পার্টির রাজনীতিকে কিভাবে মোকাবিলা করে, আস্তে আস্তে একের পর এক নিপছে দেউটি। বেঁচে রয়েছে এখনো পশ্চিমবঙ্গ। ভারতীয় জনতা পার্টি বা তার রাজনীতিকে সে কোন রাজনীতি দিয়ে কমব্যাট করছে, এটা নিঃসন্দেহে আগামীর দিনের রাজনীতি একটা বড় বিষয় হয়ে উঠবে। আমরা আবার পরবর্তী সময়গুলোতে নিঃসন্দেহে আমরা বিতর্কে অবতীর্ণ হব অনাগত দিনগুলোতে। ধন্যবাদ জানাই শর্মিষ্ঠা ভট্টাচার্য আপনাকে, ধন্যবাদ জানাই আবির শেঠ, আম আদমি পার্টির মুখপাত্র আপনি, আপনাকেও। সুস্মিতা বিশ্বাস, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র, আপনাকেও ধন্যবাদ। আপনাদেরকেও যারা দেখলেন আজকের পর্বের জনমত, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।